আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীদের খুব সহজভাবে যে কোনো বিষয় উপস্থাপন করা হয় এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্যার ম্যামরা প্রতিনিয়ত সার্বক্ষণিকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি ক্লিনিক্যাল সেশনের আয়োজন করেছি। আজকের ক্লিনিক্যাল সেশনে টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, লিম্ফোমা। আজকের সেশনে আমি হোস্ট হিসেবে আছি সুচিস্মিতা অর্ণা, এমএস সমরিতা মেডিকেল কলেজ, এবং আমাদের সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মাহবুবা শারমিন ম্যাম। ম্যাম এমবিবিএস এর পরে এফসিপিএস করেছেন হেমাটোলজির উপরে এবং বর্তমানে কর্মরত আছেন বিএসএমএমইউ তে। তাহলে আমরা সরাসরি ম্যামের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো তুমি? জি ম্যাম, ভালো আছি। ম্যাম আজকে আমাদের টপিক খুবই গুরুত্বপূর্ণ, লিম্ফোমা। তো ম্যাম আমরা আজকে সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। তো ম্যাম আমরা লিম্ফোমা বলতে কি বুঝি? লিম্ফোমা আসলে একটি কমন একটি রোগ। আমাদের ব্লাড ক্যান্সারের মধ্যে লিম্ফোমা একটি মেজর একটি পার্ট। আর প্রত্যেকটি ক্লিনিক্যাল যেমন এক্সামিনেশনে লং কেসে বা শর্ট কেসে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে কিন্তু লিম্ফোমা চলে আসে। যেমন টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, তার ডিডি হিসেবে লিম্ফোমা। এখন আমাদের অবশ্যই লিম্ফোমাটা কি ওটা জানা জরুরি। Lymphoma are a group of disease caused by a malignant lymphocytes that accumulate in the lymph node or other tissue. And occasionally they may spill over into the blood and other organs and produce sign symptoms of a disease. Lymphoma এমন একটি group of disease caused by the malignant lymphocytes accumulate in the lymph nodes and other organs which produce sign symptoms of disease. আশা করি বুঝা আচ্ছা গেছে। ম্যাম, জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, এখন আমরা তাহলে এর এপিডেমিওলজিটা সম্বন্ধে জেনে নিই। এপিডেমিওলজি মধ্যে তো মেইনলি আসে হলো এজ, তারপরে কত পার্সেন্ট হিসেবে। কারণ আমাদের দেশে পার্সপেক্টিভে লিম্ফোমার মধ্যে কমন হলো মেইনলি হজকিন্স আর নন হজকিন্স লিম্ফোমা। হজকিন্স লিম্ফোমার মধ্যে যেমন 4 লাখ পার 1 লাখ পিপল পার ইয়ার, এটা হলো হজকিন্সের। আর নন হজকিন্স লিম্ফোমার মধ্যে কমন আমাদের সাব টাইপ আছে নন হজকিন্স লিম্ফোমার। নন হজকিন্স লিম্ফোমার মধ্যে কমন 35 to 40% কমন হলো ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। এখন এইটি আবার 12 পার লাখ পার ইয়ার, মানে কম্পারেটিভলি কিন্তু নন হজকিন্স লিম্ফোমাটাই কমন আমাদের দেশে। বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম এখন লিম্ফোমাটা কি কি কারণে হতে পারে? এখন লিম্ফোমার ইটিওলজি হিসেবে তো মেইনলি আমাদের যেমন ইডিওপ্যাথিক কজ, তারপরে এনভায়রনমেন্টাল কজ। প্রত্যেকটি ডিজিজ ইটিওলজি বলতে গেলেই তো আমরা ফার্স্টে হলো এইভাবে হেরিডিটারি অ্যাকোয়ার্ড এইভাবে দুই ভাগে ভাগ করি। এখন হেরিডিটারি কজ আছে, আর এই অ্যাকোয়ার্ডের মধ্যে যেমন বললাম এনভায়রনমেন্টাল কজ, আর যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড। আর ইনফেকশিয়াস কজ হলো লিম্ফোমার ক্ষেত্রে কমন। এখন ইনফেকশিয়াস কজের মধ্যে যেমন ভাইরাল কজের মধ্যে যেমন হেপাটাইটিস সি ভাইরাস, এইচআইভি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8, তারপরে ইপস্টিন বার ভাইরাসটা হলো কমন 35 to 40% কেসে। ইন কেস অফ লিম্ফোমা ইপস্টিন বার ভাইরাস ইজ more predominant. Another hepatitis C virus। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন এইচ পাইলোরি একটা রোল আছে, আর যেমন ম্যালেরিয়া, প্রোটোজোয়ার মধ্যে হলো ম্যালেরিয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এখন হচ্ছিল ম্যাম, কারো লিম্ফোমা হয়েছে, এটা কি সাইন সিমটম দেখে বুঝতে পারবো আমরা?
এখন ধরো কারো যদি লিম্ফোমা হয়েছে, আমরা ফার্স্টে আমাদের কাছে তো পেশেন্ট আসবে কোনো একটি পেনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে আসবে। যেমন কোনো একটা জায়গায় যদি পেনলেস, ডিস্কি, হসকিন্স আর নন হসকিন্স ভাবে ডিভাইড করে বলি আমি। হসকিন্স লিম্ফোমা জি তো মেনলি ইয়াং এজে হয়, মানে 22-40, আবার সেকেন্ড পিক হলো যেমন 50 to 70 ইয়ার্স এজে হয়। কিন্তু নন হসকিন্স লিম্ফোমা হলো মেনলি কিন্তু ওল্ডার এজের ডিজিজ। তোমার হসকিন্স লিম্ফোমা যখন একজন পেশেন্ট আসবে আমাদের কাছে, তাহলে কমপ্লেন নিয়ে আসবে যেমন পেনলেস এক্সিয়াল লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে আসবে। যেমন পেনলেস আর রাবারি থাকবে। হসকিন্সে কিন্তু লিম্ফ নোড গুলা হলো রাবারি হয় আর ডিসক্রিট। আর কন্টাজিয়াস ইনভলভমেন্ট, অনেক সময় হসকিন্সে এমনও হয় যে সিঙ্গেল গ্রুপ অফ লিম্ফ নোড থাকে, আবার লিম্ফ নোড ইনভলভমেন্ট নাই কিন্তু এক্সট্রানোডাল ইনভলভমেন্ট, যেমন লিভার, হেপাটোমেগালি আর স্প্লেনোমেগালি নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। অথবা যেমন মিডিয়াস্টিনাল ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে, বা এর সাথে অ্যাসোসিয়েটেড ফিভার থাকে 35 to 40% ক্ষেত্রে। ফিভারের সাথে থাকবে যেমন প্লুরাইটাস, তারপর স্কিন ইনভলভমেন্ট থাকতে পারে, তারপরে প্লুরাল ইফিউশন বা আদার ফিচার্স এর মধ্যে যেমন সুপিরিয়র ভেনা কেবল ইনভলভমেন্ট। তারপরে আর মেইনলি লিম্ফ্যাডেনোপ্যাথি হয় হলো সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, যেমন 60 to 70% কেসে। আরো যেমন এখন বি সিমটমস, এক ধরনের সিমটমস যাকে আমরা বি সিমটমস বলি, যেমন তিনটা কমপ্লেনে কনসিস্ট অফ, যেমন ওয়েট লস থাকবে, ড্যান্সিং নাইট সোয়েট থাকবে, আর যেটা থাকবে হলো ফিভারটা গ্রেটার দেন 38.6 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে। আর যদি ওয়েট লস গ্রেটার দেন 10% ওয়েট লস হয় উইদিন 6 মান্থস ডিউরেশনে, তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট ওয়েট লস বলবো। আর অ্যাসোসিয়েটেড যেমন আরো সিমটমস থাকতে পারে, যেমন প্লুরাল ইফিউশনের জন্য শর্টনেস অফ ব্রেথ থাকবে, তারপর মিডিয়াস্টিনাল ইনভলভমেন্টের জন্য তো পেশেন্ট আমাদের কাছে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে, বা এনিমিয়ার জন্য জেনারেলাইজ উইকনেস নিয়ে আসতে পারে। তারপরে অ্যাবডোমিনাল লিম্ফ্যাডেনোপ্যাথির জন্য অ্যাবডোমিনাল পেইন থাকবে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে, বা সিএনএস ইনভলভমেন্টের জন্য হেডেক, নশিয়া, ভমিটিং বা সিএনএস ম্যানিফেস্টেশন নিয়েও আসতে পারে। বা টেস্টিকুলার ইনভলভমেন্টের জন্য যেমন টেস্টিকুলার কোনো গ্রোথ নিয়ে আসতে পারে, বা এমন হতে পারে চেস্ট ইনভলভমেন্ট বা ব্রেস্টের ইনভলভমেন্টও হয়। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে লিম্ফোমাটা মেনলি দুই ভাগে, নন হজকিন আর হজকিন লিম্ফোমা। তো ম্যাম, এখন আমরা হজকিন আর নন হজকিন লিম্ফোমা দুইটার মধ্যে কিভাবে পার্থক্য করতে পারবো? হজকিন্স আর নন হজকিন্স লিম্ফোমার মধ্যে মেনলি হজকিন্স তো ইয়াং এজ, যেমন এজ হিসেবে বললে হজকিন্স ইয়াং এজ 20 to 40 ইয়ার্স অফ এজ হয়, আর হলো সেকেন্ড পিক যেমন 50 to 70 ইয়ার্স এজে। আর নন হজকিন্স লিম্ফোমা তো মেনলি বললাম যে আফটার 50 ইয়ার্স এজে হয়। আর হজকিন্স ডিজিজ তো মেনলি ওই যে এপিডেমিওলজি অনুযায়ী যেমন 4 per lakh per year, আর নন হজকিন্স লিম্ফোমা 12 per lakh per year। আর হজকিন্স লিম্ফোমা হলো সিঙ্গেল গ্রুপ অফ লিম্ফ নোড ইনভলভ করে আর কন্টেজিয়াস ইনভলভমেন্ট। আর নন হজকিন্স লিম্ফোমা মেনলি হলো পেরিফেরাল গ্রুপ অফ লিম্ফ নোড involvement is more common. আর হজকিন্স লিম্ফোমাতে সিস্টেমিক ফিচার্স আর মোর কমন ইন, আর নন হজকিন্স লিম্ফোমাতে পেরিফেরাল সিমটমস লেস কমন। ম্যাম, এভাবেই প্রগনোসিস আমরা কোনটার ক্লিনিক্যাল ভালো, পিকচার হজকিনের না নন? প্রগনোসিস জি ম্যাম। প্রগনোসিস হিসেবে আমাদের কিন্তু মেইনলি হজকিন্স লিম্ফোমার প্রগনোসিস ইজ বেটার দ্যান নন হজকিন্স লিম্ফোমা। আর নন হজকিন্স লিম্ফোমার রিল্যাপস রেট ইজ মোর হাই। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে ম্যাম, আমরা একজন পেশেন্টকে কি কি ধরনের ইনভেস্টিগেশন দিতে পারবো, একজন লিম্ফোমার পেশেন্টকে? ফার্স্টে একটি পেশেন্ট যখন আমরা লিম্ফোমা সাসপেক্ট করব, তখন হলো আমাদের
ইনভেস্টিগেশনকে মেইনলি আমাদের ভাগ করতে হবে যে ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন ফর স্টেজিং অ্যান্ড ইনভেস্টিগেশন ফর ট্রিটমেন্ট পারপাস। ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস যদি হয় তখন হলো আমাদের কমন ইনভেস্টিগেশন হবে, যেমন সিবিসি মানে কমপ্লিট ব্লাড ফিল্ম অ্যান্ড পেরিফেরাল, কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম, সিবিসি পিবিএফ যেটা বলি এক কথায়। কারণ লিম্ফোমা অনেক সময় যেটা বললাম যে স্পিল ওভার করে ব্লাডে, লিউকেমিক মানে ব্লাড ক্যান্সারের মতো ফিচার নিয়ে আসতে পারে। এই কারণে আমাদের কিন্তু ফার্স্টেই সিবিসি পিবিএফটা দেখে বুঝতে হবে যে কোনো ব্লাডে ব্লাড সেল আছে কিনা, মানে লিউকেমিয়া না এটা লিম্ফোমার প্লাস স্পিল ওভার, এটা দেখলেই আমরা হেমাটোলজিস্ট বুঝতে পারি। হ্যাঁ, আর হলো যেটা করব এর সাথে হলো ডায়াগনোসিসের জন্য মেইনলি করতে হয় লিম্ফ নোড বায়োপসি। এখানে বারবার মনে রাখতে হবে আমাদের এখানে কিন্তু এফএনএসি কোনো রোল নেই। অনেক সময় প্যাথোলজিস্টরা বা অন্য ক্লিনিশিয়ানরা এফএনএসি অ্যাডভাইস করে, কিন্তু এফএনএসি করলেও কিন্তু আবার কিন্তু পেশেন্টের রিপিট বায়োপসি, লিম্ফ নোড বায়োপসিটা অ্যাডভাইস করতে হয়, কারণ লিম্ফ নোড বায়োপসি ছাড়া লিম্ফোমা ডায়াগনোসিস করা যাবে না। লিম্ফ নোড বায়োপসি আর কনফার্মেশন করার জন্য যে টেস্টটা করতে হবে সেটি হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। মানে আমাদের সেলের, লিম্ফোমার যে সেলের অ্যান্টিজেন আছে ওই অ্যান্টিজেনের সাথে এগেনস্টে যে অ্যান্টিবডি ডেভেলপ করে, ওই অ্যান্টিবডি এক ধরনের লাইট মানে ফ্লুরোসেন্ট লাইট দিয়ে আমরা দেখি, ওটাকে বলা হয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। যেটা স্যাম্পল নিতে হয় তোমার লিম্ফ নোড বায়োপসি করে, হিস্টোলজি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি, ওটা হলো কনফার্মেটরি ডায়াগনোসিস। বা অনেক সময় বোন ম্যারো ট্রিফাইন বায়োপসি করেও এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা যায়। আরেকটা টেস্ট করা হয় কনফার্মেশনের জন্য, যেটা হলো ক্রোমোজোমাল মিউটেশন অথবা ট্রান্সলোকেশন দেখা যায়। প্রত্যেকটি লিম্ফোমা বা স্পেসিফিক যেমন কিছু লিম্ফোমা আছে তাদের যেমন বিভিন্ন ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন দেখে আমরা বলতে পারি যে এই লিম্ফোমা এর জন্য স্পেসিফিক। যেমন বার্কিস লিম্ফোমা বলি, বার্কিস লিম্ফোমার জন্য 814 ট্রান্সলোকেশনটা কমন। এখন আমরা যদি ওই ট্রান্সলোকেশনটা দেখি তাহলে তো আমরা বুঝতে পারবো যে এটি বার্কিস লিম্ফোমা হতে পারে। এখন আসি হলো ইনভেস্টিগেশন ফর ট্রিটমেন্ট পারপাস। ট্রিটমেন্ট পারপাসের জন্য তো আমাদের যেমন কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে, ইসিজি, আর ওল্ডার এজে হলো ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। আর ইনভেস্টিগেশন ফর প্রগনোসিস পারপাসে যেসব ইনভেস্টিগেশন করতে হয়, যেমন সেরাম এলডিএইচ, সেরাম এলডিএইচ করি, তারপরে হলো বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। যেমন বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন হলো এক ধরনের মার্কার, যেটা হলো যখন কোনো সেল প্রলিফারেশন হবে বেশি তখন এই সেল সারফেস থেকে এই বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনটা বেড়ে যাবে। এটা হলো একে আমরা তখন বুঝতে পারি যে সেল প্রলিফারেশন রেটটা হাই। এর জন্য আমরা সেরাম এলডিএইচ, সেরাম বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন করি। আর সেরাম অ্যালবুমিনটা দেখি, যখন দেখবো যে কোনো একটি পেশেন্টের, লিম্ফোমা পেশেন্টের অ্যালবুমিন লো, তখন আমরা বুঝতে পারবো পেশেন্ট হলো হাই রিস্ক বা এর প্রগনোসিস মানে হাই গ্রেড অফ লিম্ফোমা, তার ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে। আর ট্রিটমেন্ট পারপাস তো বলে ফেললাম, আর স্টেজিং যেটা লাগবে আমাদের, স্টেজিংও হলো ট্রিটমেন্ট পারপাসের জন্য ইম্পর্টেন্ট। স্টেজিং এর জন্য মেইনলি আমরা কি কি করি, স্টেজিং এর জন্য আমরা চেস্ট এক্সরে, বোন ম্যারো ট্রিফাইন বায়োপসি করি, আর সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, আর বোন স্ক্যান করা হয় মাঝে মাঝে। আবার পেট সিটি স্ক্যান হলো একটা লেটেস্ট মডার্ন টেকনিক, যেটা আমরা ট্রিটমেন্ট মানে বিফোর ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরেও ট্রিটমেন্ট কমপ্লিট হলেও তখন পেট সিটি স্ক্যান করে দেখি যে কোনো রেসিডুয়াল ডিজিজ আছে কিনা, যে ফার্দার কোনো ট্রিটমেন্ট আবার দিতে হবে কিনা এই কারণে। তো ম্যাম আমরা লিম্ফোমা কিভাবে প্রিভেনশন করতে পারবো? লিম্ফোমা প্রিভেনশনের জন্য মেইনলি আমাদের যেমন যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড এক্সপোজার থাকলে ওটা কমিয়ে দিতে হবে। বা অনেক সময় লিম্ফোমা যেমন সেকেন্ডারি ম্যালিগন্যান্সির কমপ্লিকেশন হিসেবেও কিন্তু লিম্ফোমা ডেভেলপ করে, ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ডারি কোনো ম্যালিগন্যান্সি হলে যেমন সিএফ ব্রেস্ট, থাইরয়েড হলেও কিন্তু ফলো আপে দেখতে হবে যে আমাদের
কোনো লিম্ফ নোড এনলার্জমেন্ট হলে আমাদের অবশ্যই আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে যে আমাদের কোনো ফার্দার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলো কিনা। আর যেটি করতে হবে যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া যেসবের মাধ্যমে লিম্ফোমা হতে পারে, ওইসব ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইনফ্লামেশন হলে আমাদের কশাস হতে হবে, কশাসলি ট্রিটমেন্ট করতে হবে। যেমন হেপাটাইটিস বি, সি, এইচআইভি হলে অবশ্যই আমাদের ওই পেশেন্ট কাউন্সেলিং করতে হবে আর পেশেন্টের ট্রিটমেন্টটা অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দিতে হবে। ম্যাম আমরা যখন পড়েছি তখন হচ্ছিল আমরা একটা জিনিস জানতে পেরেছি যে হজকিন লিম্ফোমা আমরা সেই সকল জিনিসকে বলি যাদের হচ্ছে হলো রেড স্টিনবার্গ সেল প্রেজেন্ট। ম্যাম রেড স্টিনবার্গ সেল নিয়ে যদি কিছু একটু বলতেন। রেড স্টিনবার্গ সেল হলো এক ধরনের ম্যালিগন্যান্ট বি লিম্ফোসাইট। এটি হলো যে যেমন ওসাই এর মতো নিউক্লিয়াস থাকে। আর এখন এটি হজকিন্স লিম্ফোমার তো মেইনলি দুই ধরনের সাব ডিভিশন আছে, যেমন ক্লাসিক্যাল আর নডিউলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট। এখন ক্লাসিক্যাল হজকিন্স ভ্যারাইটিতে রেড স্টিনবার্গ সেলটাই হলো প্রেজেন্ট থাকে। আর আমাদের দেশে হলো মেইনলি কমন হলো লিম্ফোসাইট ডিপ্লেটেড ভেরিয়েন্টটাই আমাদের দেশের জন্য কমন। আর ইউএসএ বা ডেভেলপ কান্ট্রিতে হলো নডিউলার স্ক্লেরোসিস সাবটাইপটি প্রিডমিনেন্ট। এখন ক্লাসিক্যাল আর নডিউলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট সাব ডিভিশনের দরকারটা কি? কারণ সাব ডিভিশন করলে বা আরএসএলটা দেখে আমরা কি, আমাদের তো এমনি তো সাব ডিভিশন করা হয় না, তাই না? প্রত্যেকটি ডিজিজে তো সাব ডিভিশন করা হয়, একটি অ্যাডভান্টেজ আছে। সাব ডিভিশন করা হচ্ছে কারণ এই ক্লাসিক্যাল ভ্যারাইটি ট্রিটমেন্ট প্রোটোকল আর নডিউলার লিম্ফোসাইট প্রিডমিনেন্সের ট্রিটমেন্ট প্রোটোকল পুরা হলো আলাদা। আর কিছু যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা মার্কার আছে, সেল মার্কার, ওই আরএসএল আর ওই অ্যাসোসিয়েটেড সেল মার্কার দেখেই আমরা ক্লাসিক্যাল আর নডিউলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট ডিফারেন্সিয়েট করতে পারি। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং লিম্ফোমার মতো এত একটা ইম্পর্টেন্ট টপিক খুব সুন্দর এবং সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ম্যাম আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে লিম্ফোমা আসলে অনেক ভাস্ট একটি টপিকস, কিন্তু আসলে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের যেমন ডে টু ডে লাইফে বা লং কেস বা শর্ট কেসে আমরা কিন্তু লিম্ফোমা যেমন জেনারেল এক্সামিনেশন এর মধ্যে আমাদের জেনারেলাইজ লিম্ফেডেনোপ্যাথি হিসেবে শর্ট কেসে আসতে পারে, বা লং কেসে যেমন অ্যাবডোমিনাল এক্সামিনেশনেও কিন্তু দেখা যায় যে হেপাটোস্প্লেনোমেগালি আছে, বা যেটা বললাম টিউবারকুলোসিসের ডিডি হিসেবে আসতে পারে। তখন কিন্তু আমাদের আহ, ই- না ঘাবড়ে ওই লিম্ফোমাটা এইভাবে সুন্দরভাবে হজকিন্স, নন হজকিন্স, যেহেতু তোমাদের এত ডিটেলস লাগবে না যে নন হজকিন্স লিম্ফোমা, হজকিন্স লিম্ফোমা, মেনলি হজকিন্স লিম্ফোমার ক্লাসিফিকেশন আমরা তো এই এমবিবিএস লেভেলে পড়ে থাকি, কিন্তু নন হজকিন্স লিম্ফোমা তো যেমন লো গ্রেড, হাই গ্রেড, গ্রেডিং এর উপর ডিপেন্ডেন্ট, আর ট্রিটমেন্ট পারপাসেও লো গ্রেড বা হাই গ্রেডে ডিভাইড করা হচ্ছে। এখন লো গ্রেডে ট্রিটমেন্ট আলাদা, কিন্তু লো গ্রেড নন হজকিন্স লিম্ফোমার ট্রিটমেন্ট যেমন ডিলে ডিলে ট্রিটমেন্ট করলেও হয়, কিন্তু এর হলো কিউর রেট ইজ লো। কিন্তু হাই গ্রেড অফ নন হজকিন্স লিম্ফোমা যেমন বার্কিস লিম্ফোমা, এদের হলো অ্যাগ্রেসিভ ডিজিজ, এদের ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার হয়, কিন্তু এদের আবার কিউর রেট, ইমিডিয়েট ট্রিটমেন্ট দিলে কিউর রেট হাই। এ কারণে আমাদের অবশ্যই লিম্ফোমাটা আর্লি ডায়াগনোসিস করতে হবে। আর আর্লি ডায়াগনোসিসের জন্য আমাদের মাথায় রাখতে হবে নট এফএনএসি, আমাদের ফার্স্টে কমপ্লিট ব্লাড ফিল্ম আর পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে, কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পিবিএফ দেখে আর লিম্ফ নোড বায়োপসি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমাদের পেশেন্টের ডায়াগনোসিস করতে হবে। আজকে থেকে আমরা একটা জিনিস শিখলাম যে এফএনএসি করে আমরা ডায়াগনোসিস করব না,
লিম্ফোমা পেশেন্টদের আমাদের যখনই মনে হবে যে কোনো রাবারি বা ডিসক্রিট লিম্ফ নোড আছে পেশেন্টের, বা কোনো লিম্ফ নোড নাই কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি আর বি সিমটমস আছে, যেমন নাইট সোয়েট, ওয়েট লস, আর অ্যাসোসিয়েটেড যদি ওই ইনভেস্টিগেশন প্যারামিটার যদি এলডিএইচ হাই থাকে বা অ্যালবুমিন লো থাকে, তখনই আমরা পেশেন্টকে লিম্ফ নোড বায়োপসি অ্যাডভাইস করব। আর যদি পেশেন্ট ফাইন্যান্সিয়ালি স্টেবল হয় তখন আমরা পেশেন্টকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অ্যাডভাইস করব। এতটুকু বেসিক জিনিস তো আমরা জানতেই পারি। আর বোন ম্যারো টিফাইন বায়োপসি অবশ্যই লিম্ফোমা পেশেন্টদের করা উচিত ফর স্টেজিং পারপাস। কারণ আমাদের মাথায় রাখতে হবে যখন লিম্ফ মানে বোন ম্যারোতে ইনভলভমেন্ট থাকবে তখনই আমাদের মাথায় রাখতে হবে এটা হলো স্টেজ 4। হসকিন্স বা নন হসকিন্স লিম্ফোমা প্রত্যেকটি লিম্ফোমারই তো স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4। যদি সিঙ্গেল লিম্ফ নোড ইনভলভ করে তাহলে আমরা বলি স্টেজ 1। আর যদি 2 or more lymph node involvement হয় আর সেম সাইড অফ ডায়াফ্রাম হয় তাহলে বলি স্টেজ 2। আর 2 or more lymph node involvement আর বোথ সাইড অফ ডায়াফ্রাম হয় তাহলে হলো স্টেজ 3। আর স্টেজ 4 হলো ডিফিউজ লিম্ফ নোড ইনভলভমেন্ট অথবা এক্সট্রা লিম্ফ্যাটিক সাইট। এখন আর পি সিমটমস তো বললাম, যেমন ওয়েট লস, ড্যান্সিং নাইট সোয়েটস, আর থাকবে যেমন ফিভার। যখনই এইসব সিমটমস থাকবে তখনই আমরা স্টেজিং করে পেশেন্টকে লিম্ফ নোড বায়োপসি অ্যাডভাইস করব, আর সঙ্গে সিবিসি পিভিএফটা দেখতে হবে। আর মনে রাখতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মেইনলি যেমন স্টেজ 1 আর স্টেজ 2 হলো আর্লি স্টেজ অফ ডিজিজ। আর্লি স্টেজ অফ ডিজিজের মেইনলি ট্রিটমেন্ট হলো সার্জারি অথবা রেডিওথেরাপি। আর যদি রেডিওথেরাপি পসিবল না হয় তাহলে আমরা পেশেন্টকে হসকিন্সের ক্ষেত্রে তো মেইনলি দেওয়া হয় এবিবিডি, মানে কিমোথেরাপি যেটা দেওয়া হয় 2 সার্কেলস অফ এবিবিডি দেওয়া হয়। তোমাদের তো এত ডিটেলস লাগবে না, জাস্ট নামটা জানলেই হবে। আর কি কি ড্রাগ আছে এই ড্রাগটা জানতে হবে। আর নন হসকিন্স লিম্ফোমার মধ্যে যেমন দেওয়া হয় হলো চপ থেরাপি দেওয়া হয়, চপ বা এখন লেটেস্ট দেওয়া হয় আরচপ। আর কিছু যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি আছে যেমন স্পেসিফিক ফর হসকিন্স আর নন হসকিন্স লিম্ফোমা, আমাদের দেশেও কিন্তু কমন, যেমন রিটুক্সিম্যাব CD20 এগেনস্টে কাজ করে, এটা কিন্তু আমাদের দেশে আমরা অহরহ ইউজ করে থাকি। তারপরে ইব্রুটিনিব, যেটাও নন হসকিন্স লিম্ফোমার ক্ষেত্রে আমরা দেই। আর হসকিন্স লিম্ফোমার ক্ষেত্রে আরেকটি ড্রাগ আছে মনোক্লোনাল অ্যান্টিবডি, যে ব্রেন্টুক্সিম্যাব। এটা আমাদের দেশে এখনো অ্যাভেলেবল না, কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো মেনলি দেওয়া হয় যখন হলো এই প্রাইমারি কিমোথেরাপি রেসপন্স না করে পেশেন্ট যখন রিল্যাপস করবে তখন হলো আমরা ইউজ করি। আর পেশেন্ট যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হয় তখন হলো তাদের ক্ষেত্রে আমরা নন হসকিন্স লিম্ফোমার ক্ষেত্রে আরচপ ইউজ করি। আর ওরাল কিমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে পেশেন্টের সার্ভাইভাল রেটটাও হলো আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। যেমন হসকিন্স লিম্ফোমার ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট যেমন 73%, আর নন হসকিন্স লিম্ফোমার ক্ষেত্রে যেমন 5 ইয়ার সার্ভাইভাল অ্যারাউন্ড 70 to 80%। তাহলে তো আমাদের এই পেশেন্টের আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড পেশেন্টের প্রিভেনশন অফ কমপ্লিকেশন গুলাই হলো আমাদের মেইনলি কিন্তু লিম্ফোমা ট্রিটমেন্টের আমাদের মাথায় রাখতে হবে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইনলি যেমন সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট আর ফলো আপে রাখতে হবে পেশেন্টকে। কারণ লিম্ফোমা ট্রিটমেন্টের জন্য আমরা যেসব কিমোথেরাপি ইউজ করছি ওইসব কিমোথেরাপির সাইড ইফেক্ট হিসেবেও কিন্তু ফার্দার কিছু যেমন সিএ ব্রেস্ট, সিএ থাইরয়েড, লাং ক্যান্সার, তারপর আমাদের যেমন বোন ম্যারো ইনভলভমেন্ট হয়ে যেমন মাইলোডিসপ্লাসিয়া বা ব্লাড ক্যান্সারও হতে পারে। এই কারণে লিম্ফোমা পেশেন্ট যে কিওর হয়ে গেলে যে আমরা বলে দিব যে পেশেন্ট কিওর হয়ে গেছে তা না। পেশেন্টকে 3 মাস বা আবার কিছুদিন পর যেমন 6 মাস, এইভাবে 3 মাস যেমন ফার্স্ট ইয়ারে, আবার 6 মাস পর পর যেমন 2 to 5 ইয়ার্স ফলো আপে থাকতে হবে।
ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে লিম্ফোমা হলে ভয় পাওয়ার কিছু নেই। আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টে সার্ভাইভাল রেট অনেক ভালো। তাহলে ধন্যবাদ দর্শক আমাদের সাথে পুরো সেশনটিতে থাকার জন্য এবং ম্যামের কথাগুলো শোনার জন্য। আমরা আবার আগামী সপ্তাহে ম্যামকে নিয়ে একই সময় চলে আসব। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এক্সিসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।